নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে। আর সাধারণ শিক্ষার্থীরা সারা পৃথিবী থেকে আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির জন্য লড়াইটাকে চূড়ান্ত পর্যায়ে নেয়ার জন্য যে আন্দোলন দরকার, সেই আন্দোলনের রূপরেখা ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে। আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্টভাবে দেখবেন। অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি। আজ দুটো নিয়ে কথা বলতে চাই, খুব সহসাই। আরো অনেকগুলো লক্ষণ আছে, আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করব, কারণ ওগুলো আলাদাভাবে আলোচনার দাবি রাখে। খুব কমন একটা বিষয় হয় যখন আপনি আপনার ঘরে আগুন লেগে যায়, নিজ ঘরে আগুন লেগে যায়। আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি, দুদিন আগেই একটা গেট টুগেদারের মতো সভার মতো করেছিলেন জনাব ওবায়দুল কাদের। ওখানে উনি ইনভাইট করেছিলেন ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে। উদ্দেশ্য খুব সিম্পল। আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন, যে উদ্দেশ্যে এদেরকে ডাকছেন, যেসব কথা তাদের সামনে বলছেন, এটা গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার মতো। কিন্তু আওয়ামী লীগের এখন আর কোনো উপায় নাই। তাকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও, সিরিয়ার বাশার আল আসাদের মতো করে হলেও ক্ষমতায় থাকার চেষ্টা করতে হবে। কারণ পুলিশ বিজিবি দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই, কারফিউ সহ মিলিটারি লেগেছে। সো তারা এখন চেষ্টা করছেন আগের মতো আবারও আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজনকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় মহল্লায় রেখে তাদেরকে দিয়ে মার্সেনারির ভূমিকা পালন করা, আগে যেমন করতো। যদিও টাইম পুরো পাল্টে গেছে। এই দেশের মানুষজন আর ছাত্রলীগ আওয়ামী লীগ পচে টচে না, অলরেডি দেখা হয়ে গেছে। আর বহুবার বলছে, আমি যদি ছাত্রলীগ করতাম, যুবলীগ করতাম, আওয়ামী লীগ করতাম, আমি এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতাম। এটাই স্বাভাবিক। কি দরকার এদেরকে ক্ষমতা রাখা? এদেরকে ইউজ করে আমি আমার কয়েক প্রজন্মের টাকা বানিয়ে ফেলেছি, তাহলে আর কি আসে যায় এদেরকে ক্ষমতায় রাখার? জানো যাবে না, বেঁচে থাকবো এবং আমি সহজ মতো খুব আরামসে পৃথিবীর কোনো ভালো সভ্য দেশে বসবাস করবো। অলরেডি টাকা পয়সা পাঠিয়েই রেখেছে নিশ্চয়ই। যাই হোক, জনাব ওবায়দুল কাদের তাকে ডেকেছিলেন এবং একটা পর্যায়ে তাকে উঠে চলে যেতে হয়েছে। যেটা হয়েছিল আমি একটু পড়ি। নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতলায় সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সাথে কোনো আলোচনা না করে গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করে। এতে তাদের মধ্যে তারা ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে কথা বলতে থাকে। তারপর একটা পর্যায়ে সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, মতবিনিময় সভায় ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করবেন। তারা করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন। তারপর একটা পর্যায়ে যেটা হয়, উনি অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগে আজ করতে পেরেছিলেন যে ওবায়দুল কাদের বক্তৃতা করে চলে যাবেন, যেটা সবসময় হয়। সাবেক ছাত্র নেতারা আরো বলেন, হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় কে কে, কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে। এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। এ সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন। তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন। তারপরে তিনি তাদের সাথে আলাপ না করে নিজের কক্ষে চলে যান। তাদের সাথে ওই আলাপটাও আর তুলতে পারেন নাই। তিনি কিন্তু ওই যে কি বক্তৃতা করছেন সেটা আমরা মিডিয়ায় শুনেছি, ওই একই রকম সবাইকে জেগে উঠতে হবে, আমরা নাহলে শেষ হয়ে যাব। আবারও ছাত্রলীগের, আওয়ামী লীগের সাবেক নেতা তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু কাজ হয় নাই। এবং শুধু সেটা না, ছাত্রলীগের নেতারা যখন এই জিনিসগুলো করছেন তখন মিডিয়ার উপরও তারা চড়াও হয়েছিলেন। মাথা টাথা ঠিক নাই। সো নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি। তো অনেক ছাত্রনেতা বলেছেন, অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ এসছে যে পদপদবীর সময় তাদের কোনো যোগ থাকে না, খেয়াল থাকে না। এখন ক্ষমতা যাচ্ছে, ক্ষমতায় ঝামেলা হচ্ছে, তাই তাদেরকে ডাকা হয়েছে। এবং জনাব ওবায়দুল কাদেরের কথার মধ্যে এটা রিফ্লেকশন ছিল, উনি মান অভিমান ভুলে সবাইকে একসাথে কাজ করতে বলা হচ্ছেন, কারণ বিরাট হুমকি সামনে আছে। ওই যে বললাম, যারা পদ পায় নাই, যারা যা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় নাই, তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে?
বা যারা অনেকও পেয়েছে তারাও বা থাকবে কেন? সো আগুন লেগেছে, আগুন লাগছে, আগুন ছড়িয়ে পড়ছে, পড়বে, আওয়ামী লীগের নিজেদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই ঘটবে এখন। চাচা আপন প্রাণ বাঁচা, এই একটা স্লোগান আছে না, প্রাণ বলতে আমি পিঠ বাঁচানোর কথা বলছি। আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি, দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের যে কোনো লোকজনের উপরে কোনো রকম কোনো শারীরিক হামলা বা যে কোনো কিছুর বিরোধিতা আমি করব, কিন্তু ফিট বাঁচানো, যান বাঁচানো বলতে বিচার ফেস করা থেকে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না। প্রত্যেককে, এই দেশটাকে যেভাবে যেভাবে ধ্বংস করা হয়েছে, সহি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ করা হবে, ইনসাফ করা হবে। তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে, বেশিও না কমও না, তাদের প্রতি ইনসাফ হবে। সো ওই বাচ্চাটাও তো অ্যাটলিস্ট বাঁচার চেষ্টা করবে। কোটি কোটি, কেউ কেউ শত শত কোটি, কেউ কেউ হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তারা একবার দেশে থাকতে হবে কেন? একই সাথে আরেকটা ঘটনাকে মেলাতে চাই, এটা সরকারপন্থী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। দেশ ছাড়েন 2 ডজন মন্ত্রী এমপি। কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারত, থাইল্যান্ড, চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা। বিরাট একটা তালিকা আছে এখানে। আমি মনে করি 2 ডজন না, সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এদের সংখ্যা জানা গেছে, এদের কথা জানা গেছে, সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে। কয়েকটা একটু পড়ি। 15 জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, উনি চলে গিয়েছিলেন। 16 জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা এবং 26 তারিখ ফিরে আসেন। বুঝতে পারছি আমরা সময়টা কিরকম। একই দিন পরিবারের 11 সদস্য নিয়ে কুমিল্লা 1 আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান। তারপরে কিছুক্ষণ আগেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী 16 জুলাই মালয়েশিয়া যান পরিবারের সদস্য সহ। এছাড়াও আরো অনেকে গেছেন, যেমন ময়মনসিংহ 8 আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের সদস্য সহ। কুমিল্লা 8 আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন চীনে গেছেন, 17 জুলাই 1:11 গেছেন। চট্টগ্রাম 1 আসনের এমপি হাবিবুর রহমান, ঢাকা 5 আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত সফরে ছিলেন। তারপরে এমিরেটসের ফ্লাইটে ভোলা 4 আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর 27 জুলাই। তারপরে আব্দুল মোমেন ছিলেন আমেরিকাতে, তিনি ফিরে আসেন 28 জুলাই। ভোলা 3 আসনের এমপি নুরুল নবী চৌধুরী 26 জুলাই দেশে ফিরে এসেছেন, এর আগে দেশের বাইরে ছিলেন। এগুলো একটা বিরাট তালিকা, বিরাট তালিকা। এখানে অন্তত 24 জনের কথা বলেছে, সময় সহ দেয়া, কে কোন দেশে গেছেন সেটা দেয়া হয়েছে। একটা জিনিস আমরা বুঝতে পারি, বুঝতে হবে, সেটা হচ্ছে সরকারের ভেতরে কতটুকু কি হচ্ছে আমরা তো আসলে কতগুলো বাইরের উপসর্গ দেখে, লক্ষণ দেখে বুঝতে পারি। আমরা বুঝতে পারি ভেতরে কি অবস্থা হচ্ছে, কিন্তু যারা এই সরকারের সাথে বিভিন্ন জায়গায় নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা এই ভেতরের পরিস্থিতি আরো অনেক ভালো বুঝতে পারেন। সুতরাং তারা যখন পালিয়ে বাঁচার চেষ্টা করেন, দূরে থেকে হাওয়া বোঝেন, তারপরে যখন সব শান্ত হয়, তারপর যখন দেশে ফিরে আসেন, তখন আমরা বুঝতে পারি খুব ক্লিয়ারলি সিরিয়াস গড়বড় হয়েছে। এবং আমি আবারও বলছি, অনেক উদাহরণ আছে। এমনকি প্রধানমন্ত্রী নিজে যেভাবে আচরণ করছেন, যা বিহেভ করছেন, সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দেয় সরকারের খুবই খারাপ পরিস্থিতি এখন তাদের অভ্যন্তরে আছে। আমরা একটা কথা বলতে পারি, আমি বহুদিন বলেছি, এই অন্তত ক্র্যাকডাউন যখন আপাত দৃষ্টিতে শান্ত হয়েছে, তারপরও আমরা দেখব কোনো কিছুর আর ভয়, কোনো কিছু ধার ধারছে না, কোনো কিছুর ধার ধারছে না। বিশেষ করে রোড টু জাস্টিস যে প্রোগ্রামটা ছিল, সারা দেশে সকল বাধার পরও নেমে এসছে। অথচ দগদগে জাজ্জল্যমান স্মৃতি আছে, গুলি করে যে কোনো সময় মারা যেতে পারে, আহত হতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু নেমেছে, কেউ কোনো কিছু কেয়ার করেনি। এবং সারা দেশ এখন একত্র হয়ে যাচ্ছে। শিক্ষক, আইনজীবী, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, ডিরেক্টরস, সব সেক্টরে সব রকম লোকজন এখন একত্র হচ্ছে। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় মানুষের যে কম্বাইন্ড উইজডম, সেই জিনিসটা বলছে এদের দিন আসলে আর নাই। এবং যখন এই ঘটনাগুলো ঘটছে, সরকারের দিক থেকে আমরা আচরণ দেখতে পাচ্ছি। এটা শুধু দেশের অভ্যন্তরের কথা শুধু না, দেশের বাইরে থেকেও নানা রকম চাপ তৈরি হয়েছে সরকারের বিভিন্ন দিক থেকে। শুধু স্টেটমেন্ট বলে একসময় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল, সেই জায়গাগুলো সব পাল্টে গেছে। এখন এটাকে আরো খুব বড় স্কেলে সবকিছু হয়ে দাঁড়াচ্ছে। এবং
আমরা উল্টো পাল্টা কাজ দেখছি প্রচুর সরকারের দিক থেকে। সুতরাং আমরা বলতে পারি আমরা আরো মিলিয়ে নিতে পারবো, আরো মেলাবো। সরকারের দিন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর খুব বেশি দিন আসলে ক্ষমতায় নাই। কারণ আমরা আজকেও একটা প্রোগ্রাম আছে জানি, সেই প্রোগ্রামটাতেও আমরা সিরিয়াসলি বিশ্বাস করতে চাই ছুটির দিন নামাজের পর প্রোগ্রাম আমরা বিশ্বাস করব, আমরা দেখব, আমরা নিশ্চিতভাবে মিলিয়ে নিতে পারবো। আজও বহু মানুষ রাস্তায় নেমেছে, তারা তাদের মতো করে তাদের কর্মসূচি পালন করছে এবং প্রতিটা ক্ষেত্রে সরকারের পরাজয় নতুন করে ত্বরান্বিত হবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। খুব অল্প সময় দূরে আছি আমরা একটা সত্যিকার স্বাধীন ইনসাফের বাংলাদেশ থেকে। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের কাঙ্ক্ষিত আন্দোলনের ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা সারা পৃথিবী থেকে। আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির জন্য, লড়াইটাকে চূড়ান্ত পর্যায়ে নেয়ার জন্য যে আন্দোলন দরকার, সেই আন্দোলনের রূপরেখা ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা করেছে। আগামীকালকের বিক্ষোভ মিছিল সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে অনুষ্ঠিত হবে। রবিবার থেকে অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তারা। অসহযোগ আন্দোলন কর্মসূচি, গাড়ি চলবে না, রাস্তাঘাটে কোনো কিছু থাকবে না, দোকানপাট খুলবে না, ভ্যাট ট্যাক্স দিবে না, কেউ কোথাও যেতে পারবে না। এক বাক্যে সমগ্র রাস্তাঘাটে অলিতে গলিতে, লঞ্চে, মাঠে, ময়দানে, প্রত্যেকটি পথে প্রান্তরে শুধু থাকবে আন্দোলনের কর্মী, আন্দোলন আর আন্দোলন। আর এই এক দফা কর্মসূচি শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পতনের আন্দোলন। ওরা ইন্টারনেট বন্ধ করে দিতে পারে, ওরা সোশ্যাল মিডিয়ার অন্যান্য কাজ বন্ধ করে দিতে পারে, ওরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে, কিন্তু সে কারণেই আপনার প্রিয় ছোট ভাইয়েরা ইতিমধ্যেই আন্দোলন ঘোষণা করেছে। এই আন্দোলনটিকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য আপনাকে সবাইকে প্রচার করতে হবে, সবাইকে একযোগে নামতে হবে। অতএব এই অসহযোগ আন্দোলন রবিবার থেকে শুরু হচ্ছে এবং আগামীকালকের সমগ্র বাংলাদেশে গণ মিছিল, বিক্ষোভ মিছিল আপনাকে পালন করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকেও হবিগঞ্জে মানুষ মারা হয়েছে, ছাত্রকে হত্যা করেছে। আজকেও খুনি হাসিনা তারা গুলি করেছে, আমার ভাইয়ের উপরে রক্ত ঝরিয়েছে। আজকেও তারা আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছে, বন্ধের উপরে আক্রমণ করেছে। আর চুপ করে বসে থাকার সুযোগ নেই। আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে স্যালুট জানাই তাদের এই আন্তরিকতার জন্য। তারা যে দেশের জন্য লড়াই করে যাচ্ছেন, এটার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। অসহযোগ আন্দোলন মানি আপনাকে বুঝতে হবে, দেয়ার ইজ নো রিটার্ন পলিসি। অসহযোগ আন্দোলন থেকে পিছপা হওয়া যায় না। এই আন্দোলন হচ্ছে চরম কঠোর আন্দোলন, যেই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে অসহযোগিতা করে আন্দোলন সফল করে তার পতন নিশ্চিত করা হবে। অতএব রবিবারের এই অসহযোগ আন্দোলন মানি কোনো ব্যাংক চলবে না, কোনো ট্রানজাকশন চলবে না, কোনো বন্দর চলবে না, কোনো বন্দরে কোনো কিছুর খালাস হবে না, কোনো গাড়ি চলবে না, কোনো ট্রেন চলবে না, কোনো রাস্তাঘাট, নদী নালা, আকাশ, বিমান সব কিছু বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষ আজকের শুধু ফ্যাসিবাদ হাসিনার পতনের জন্য তাদের চেষ্টা অব্যাহত রাখবে। অতএব আমাদের এই শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, প্রত্যেকটা আন্দোলন আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য শিক্ষা রয়েছে। এই আন্দোলন আপনাকে আমাকে সফল করতেই হবে। অতএব সবাইকে মিলে সবাই প্রচার করুন, সবাইকে জানিয়ে দেন খুনি হাসিনা প্রতিদিন রক্ত ঝরাচ্ছে। আজকেও আমার ভাইয়েরা শহীদ হয়েছে। ইতিমধ্যে মিডিয়া থেকে কনফার্ম হয়ে বলছি, মিডিয়াতে যেটা এসেছে সেটা হচ্ছে হবিগঞ্জে, সিলেটে, সেখানে একজনকে শাহাদাত বরণ করতে হয়েছে। আজকের ওই ভাইকে মেরেছে। অসমর্থিত সূত্রে বলছে সিলেট, হবিগঞ্জ, উত্তরা এবং খুলনায়ও নাকি মানুষ হতাহত হয়েছে। আমি যেহেতু কোনো মিথ্যা তথ্য দিতে চাই না, সে কারণে আমি আপনাকে সংখ্যা বলতে পারছি না, কিন্তু অসমর্থ সূত্র বলছে
খুলনা, হবিগঞ্জ, উত্তরা, খুলনা, সিলেট, উত্তরা এই সকল জায়গায় হতাহত হয়েছে। তবে কনফার্ম মৃত্যু হয়েছে হবিগঞ্জে একজন ইতিমধ্যে আজকে শাহাদাত বরণ করেছে। এই শাহাদাতের পরে, এই রক্তের পরে তারপরেও তোমরা কিভাবে ভাবলে যে তোমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবে? ওদের মাপ চাওয়া শুরু হয়ে গেছে, ওদের পালপিটিশন গরম হয়ে গেছে। জোনায়েদ আহমেদ পলক, যে পলকে ইন্টারনেট দেয়, যে সকাল সন্ধ্যা আপনাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করত, সেই পলক এখন হাত জোর করে মাপ চেয়েছে। দেখেছেন আন্দোলন কাহাকে বলে? পলক মাপ চেয়েছে, পলক আপনাদের কাছে ক্ষমা চেয়েছে। পলক বলছে, যুব সমাজ আমাকে ভুল বুঝিও না, ছাত্র সমাজ আমাকে ভুল বুঝিও না, তোমাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে একটি গোষ্ঠীর কারণে। এখনো বলে জামাত, শিবির, বিএনপি নাকি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়েছে, বিদেশিরা নাকি আপনাদেরকে ভুল বুঝিয়েছে। পলক মাপ চেয়েছে। পলক বলে ইন্টারনেট ব্যাহত হচ্ছে, আমি ক্ষমা চাই, কারণ পলক বুঝে গিয়েছে ওর পরনের জায়গা থাকবে না। গতকালকে দেখেছেন শামীম ওসমান ক্ষমা চাচ্ছে, শামীম ওসমান ক্ষমা চেয়েছে, অভিভাবকদের কাছে করজোর অনুরোধ করেছে, বেটা এতদিন ফেরাউনের রাষ্ট্র চালিয়েছ, কই ততদিন তো তুই কোন অভিভাবকদেরকে সম্মান করিসনি, এদেশের মানুষকে সম্মান করিসনি, কাউকে তোরা মানুষ মনে করিসনি, আর এখন ক্ষমা চাচ্ছিস কেন? পালিয়ে যা। আর পালিয়েও যেতে দেওয়া হবে না। কিসের পালিয়ে যাবে? এদের প্রত্যেককে হাত, ঠ্যাং, পাও সবকিছু বেঁধে রাখতে হবে যাতে দেশ থেকে পালাতে না পারে। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! সারা পৃথিবী একদিক আর অন্যরা গণভবন বসে একদিক, যা ইচ্ছে তাই করবে, ছাত্র মারবে, মানুষ মারবে, আর বাংলাদেশের 18 কোটি মানুষকে রাজাকার বানিয়ে দেবে। আর এই দেশটাকে মনে করবে পলক আর শেখ হাসিনার বাপদাদা। বেটা বেকুব, সমগ্র জায়গায় ছড়িয়ে দিন, সমগ্র জায়গায় জানিয়ে দিন, একটা আওয়ামী লীগ যেন পালাতে না পারে। ওর ক্ষমা চাওয়ার গোষ্ঠী গিলাই, ওর ক্ষমা কেউ অ্যাকসেপ্ট করবে না। তুই আমার ইন্টারনেট বন্ধ করে আমার বাক স্বাধীনতা হরণ করছিস, আজকে আবার যুব সমাজের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছিস। তুই আমার ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়েছিস, আবার সেই গণহত্যাকে রাজনৈতিক ট্যাগ লাগাচ্ছিস, মনে করছিস ছাত্ররা ফিডার খায়, ছাত্ররা দুধ খায়। এই বেটা, আমি সহ্য করতে পারছি না। চরম মিথ্যাবাদীদের পতন যেভাবে হয় সেভাবেই এখন হচ্ছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোর বাবার শক্তি থাকলে পারলে তুই আজকের এই গণজাগরণ তৈরি হয়েছে, পারলে ঠেকা পারলে তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, এই কোন শক্তি থাকলে ঠেকা, তুই পারলে ঠেকা, পারলে আমাদের আজকের এই গণ আন্দোলনকে, পারলে এই অসহযোগ আন্দোলন রবিবার থেকে শুরু হয়েছে, কোন মায়ের পুতের শক্তি থাকলে অসহযোগ আন্দোলন তুই ঠেকা, আমি দেখতে চাই ঠেকা। কোন মায়ের পুতের শক্তি থাকলে আয় রাজপথে, আয় তুই রাজপথে আয়, আওয়ামী লীগের বাচ্চারা আয়, দেখতে চাই তোর শক্তি না জনতার শক্তি, কার শক্তি শক্তিশালী। আজকে রাজপথে নেমেছে অভিভাবকরা, শিক্ষার্থীরা, আজকে রাজপথে নেমেছে দল মতের ঊর্ধ্বে উঠে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শিক্ষার্থীদের পাশে সবাই দাঁড়িয়েছে। কোন মায়ের শক্তি থাকলে, কোন পুতের শক্তি থাকলে আয় আমার এই আন্দোলন বন্ধ করতে, আয় তোকে দেখিয়ে দেব। শহীদ করে রক্ত ঝরিয়ে ফাইজলামির সীমানা নাই। আওয়ামী লীগের বাচ্চাগুলো প্রত্যেককে বাংলাদেশের জনতার কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এত সস্তা মনে করিও না। গণভবন জনতার ভবনে রূপান্তরিত হচ্ছে, কয়েকটা দিন অপেক্ষা করো। আমাদের আজকে যেই ভাইদেরকে শহীদ করেছিস, এই ভাইদের রক্তের বদলা নেওয়া হবে।
গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের মরুভূমি, বাংলাদেশের রাজপথ, বাংলাদেশের নদীপথ রক্তে রঞ্জিত হচ্ছে। রক্তর লেলিখিলা। খেলা খেলা দিচ্ছিস, খেলা করছিস, ফাইজলামি করছিস। আন্দোলনকে তোর বাপ দাদার রাষ্ট্র ক্ষমতা নাকি? আয়, তুই মানুষ মেরে ক্ষমতায় থাকবি, ভোট চুরি করে ক্ষমতায় থাকবি, এটা কি তোর বাপ দাদার রাষ্ট্র নাকি? আয়, এগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে ওই রোকেয়া হল থেকে ছাত্রলীগকে যেভাবে ধাক্কা দিয়ে বের করেছে, ওই গণভবন থেকে ধাক্কা দিয়ে বের করতে হবে। ডাইরেক্ট ধাক্কা। There is no policy to return back. We have to go in front. We need to fight for our society and country and democracy. আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহু আকবার লেখেন, ইনশাআল্লাহ লেখেন, মানুষকে জানিয়ে দেন, তাকবীরের ধ্বনি দিয়ে সমগ্র রাজপথকে উত্তপ্ত করে দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। একজনকেও রেহাই দেওয়া হবে না। আগামীকালকের ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের অলিতে গলিতে, বাড়ির সামনে, ছাদে, উঠানে, বারান্দায়, মসজিদে, মন্দিরে, রাস্তা ঘাটে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যে যেখানে আছেন সেইখানে কালকের মিছিল হবে। কারা কারা পারবেন হাত তোলেন, ইনশাআল্লাহ লেখুন। কালকের মিছিল, এই গণমিছিল, গণপদধ্বনি, সমগ্র জায়গায় বিক্ষোভ মিছিল হবে। কোন বাবার শক্তি নাই, একটা গুলি আর ছুড়বি না। ওই বন্দুক হাসিনা তো দূরের কথা, হাসিনার পূর্বপুরুষরা কবর থেকে উঠেও বন্দুক আর ঠেকাইতে পারবি না। তোরা যদি আমাদের দিকে গুলি ছুড়িস, এই গুলি তোদের দিকে যাবে। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা। অতএব কেউ আর বসে থাকবেন না, এখন আর বসে থাকার সময় নেই। আপনারা যেটা ছাত্র জনতার কাছে দাবি তুলেছেন, ছাত্ররা আপনাদের জন্য জীবন বিলি করে সেই দাবির পক্ষে নেমেছেন। আর কি চান? 12 বছর, 18 বছর, 16 বছর, 22 বছরের যুবকরা চোখে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে আন্দোলনের বাইরে বাপ কাকে বলে। দেখে যা আন্দোলন কাহাকে বলে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, হতাশ হবেন না। আপনারা সবাই একত্রিত ছিলেন বিদায়, ডান বাম এক ছিলেন বিদায়, দেশের প্রয়োজনে কবি, সাহিত্যিক, সাংবাদিক, আজকের বাংলাদেশের গায়ক, নায়ক, গায়িকা সবাই একত্রিত ছিলেন বিদায় আজকের আন্দোলনের সুফল পাচ্ছেন। অতএব আমাদের শত্রু শুধু একজন, সেটা হচ্ছে শেখ হাসিনা। এর বাহিরে আমরা সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যাব। আমাদের শত্রু একজন, এই রাষ্ট্রের শত্রু একজন, এই রাষ্ট্রের খুনি একজন, তিনি হচ্ছেন এই ফেসিবাদী শেখ হাসিনা। ঠিক কিনা বলেন প্রিয় সহযোদ্ধা ভাইরা? অতএব আসুন, প্রত্যেকে যার যার যা কিছু আছে তাই নিয়ে যেমনে পারেন তেমনে ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলন সংগ্রামকে সফল করতে রাজপথ থেকে এক চুল পাও পিছনে যাবেন না ইনশাআল্লাহ। অতএব এই লাশের বদলা, এই খুনের বদলা, এই মানুষের উপর অত্যাচারের বদলা আমরা নিয়ে ছাড়বো। কিভাবে নিব? আমরা আমাদের আন্দোলনের মাধ্যমেই সফল করে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, এবং শেয়ার করলে বিভিন্ন মানুষের কাছে ভিডিওটা ছড়ায় এবং ভিডিওটা দেখতে পারে। প্রিয় দর্শক, আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9 মিনিটের চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।